আসন বণ্টনে জটিলতায় জামায়াত, বাড়ছে আগ্রহী দলের সংখ্যা। বদলে গেল উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির নিয়ম। ভাঙায় অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ভাই বোন সহ যশোরের ৩ জন নিহত। শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি ৮টি ফ্লাইট, পাঠানো হলো কলকাতা, ব্যাংককে। মহেশপুরে প্রাইভেট কার দুর্ঘটনায় চায়ের দোকানদার নিহত, আহত ৩। শুভার্থীবৃন্দের উদ্যোগে যশোরে বীর মুক্তিযোদ্ধা অশোক রায়ের স্মরণ সভা অনুষ্ঠিত। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, লেবার পার্টি সহ আরও কয়েকটি দলের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে দলটি। রাজনৈতিক সূত্রগুলো বলছে, জামায়াতকে কেন্দ্র করে আগে থেকেই থাকা ৮ দলীয় সমমনা জোটের ভেতরেই এখন তৈরি হয়েছে টানাপোড়েন। কোন দল কতটি আসন পাবে এই প্রশ্নেই মূলত জটিলতা সৃষ্টি হয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দাবি করেছেন, আসন সমঝোতা নিয়ে বড় কোনো সংকট নেই। তার ভাষায়, কেউ জোট ভাঙতে চায় না, আলোচনার মাধ্যমেই সমাধান আসবে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস সহ কয়েকটি শরিক দল মনে করছে, এনসিপির সঙ্গে জামায়াতের আলোচনা সামনে আসায় জোটের ভেতরে নতুন করে অস্বস্তি তৈরি হয়েছে। কারণ এনসিপি অতীতে আন্দোলনে সক্রিয় না থাকায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এদিকে এনসিপি ও এবি পার্টি একদিকে জামায়াতের সঙ্গে সমঝোতার আলোচনা চালালেও অন্যদিকে বিএনপির সঙ্গেও যোগাযোগ রাখছে বলে জানা গেছে। এতে তাদের নতুন গঠিত গণতান্ত্রিক সংস্কার জোটের ভেতরেও ভিন্নমত দেখা দিয়েছে। সব মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা নিয়ে জামায়াত ও সমমনা দলগুলোর ভেতরে অনিশ্চয়তা ও রাজনৈতিক হিসাব নিকাশ ক্রমই বাড়ছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বা অন্যান্য সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশে বিরোধ, জাল দলিল ও মামলা বাড়ছিল। এই পরিস্থিতি ঠেকাতে সরকার চালু করেছে নতুন ও বাধ্যতামূলক একটি ব্যবস্থার আপোষ বণ্টননামা দলিল। এখন থেকে কোনো উত্তরাধিকার সম্পত্তি বিক্রি, নামজারি বা রেকর্ড সংশোধনের আগে অবশ্যই সব ওয়ারিশের সম্মতিতে আপোষ বণ্টননামা দলিল তৈরি করতে হবে। এই দলিল ছাড়া জমি বিক্রি বা নামজারি করা যাবে না। নতুন নিয়ম অনুযায়ী কেউ সম্পত্তি কিনতে বা বিক্রি করতে চাইলে তাকে প্রথমেই সংশ্লিষ্ট আপোষ বণ্টননামা দলিল দেখাতে হবে। দলিলের মাধ্যমে আইনিভাবে মালিকানা নিশ্চিত না হলে আর মালিকানা সম্পূর্ণ বলে গণ্য হবে না। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর বিধিমালায় বলা হয়েছে, এই নিয়ম অমান্য করে লেনদেন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারের আশা, এই সিদ্ধান্তের ফলে পারিবারিক দ্বন্দ্ব, জাল দলিল, দখলবাজি ও আদালতের মামলা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তাই উত্তরাধিকার সম্পত্তি নিয়ে যে কোনো লেনদেনের আগে সবাইকে নতুন নিয়ম সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে যশোর মনিরামপুরের রাজগঞ্জ এলাকার একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। আজ সকাল 7:30টার দিকে ভাঙ্গা খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই ভাঙ্গা হাইওয়ে থানা জানিয়েছে, সকালে ভাঙ্গা থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি ট্রাক। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে ঘটনাস্থলেই 3 জন নিহত হন এবং আরও 2 জন গুরুতর আহত হন। নিহতরা হলেন রাজগঞ্জ চাকলাপাড়ার বাসিন্দা রহমত উল্লাহর ছেলে নিশান হোসেন, মেয়ে নীলা আক্তার এবং তার জামাতা মিজানুর রহমান। একই পরিবারের 3 জনের একই সঙ্গে এমন আকস্মিক মৃত্যুর খবরে রাজগঞ্জ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকাহত মানুষ ভিড় জমাচ্ছেন নিহতদের বাড়িতে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ভাঙ্গা খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। ফলে মহাসড়কের 2 পাশে যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
ঢাকায় ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8টি ফ্লাইট অবতরণ করতে পারেনি। কয়েকটি ফ্লাইট কলকাতা, চট্টগ্রাম ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। ভোগান্তিতে যাত্রীরা। ঘন কুয়াশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি 8টি ফ্লাইট। এর মধ্যে 4টি পাঠানো হয়েছে কলকাতায়, বাকি ফ্লাইটগুলো চট্টগ্রাম ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে হঠাৎ এই সূচি বিপর্যয়ে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন এইসব ফ্লাইটের কয়েক হাজার যাত্রী। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দৃষ্টিসীমা বা ভিজিবিলিটি অনেক কমে যাওয়ায় রানওয়েতে নিরাপদ অবতরণ অসম্ভব হয়ে পড়ে। তাই কয়েকটি ফ্লাইট নিরাপত্তার স্বার্থে বিকল্প বিভিন্ন বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে 3টি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে, 4টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে আর 1টি ফ্লাইট ব্যাংককে বিমানবন্দরে পাঠানো হয়েছে। ভারতের ওড়িশার একই পরিবারের 14 জনকে রাতের আধারে চুয়াডাঙ্গা সীমান্তে ঠেলে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। অবৈধ প্রবেশকারীদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। আমাদের প্রতিনিধি হারুনার রশিদ রাজু জানিয়েছেন, শীত নিবারণে শীতবস্ত্র বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সঠিক তদন্ত সাপেক্ষে আইনি প্রক্রিয়ায় করণীয় বিষয় ভাবছে বিজিবি ও পুলিশ। ঝিনাইদহের মহেশপুরে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ায় ইব্রাহিম হোসেন ইব্রা নিহত হয়েছেন। নিহত ইব্রাহিম হোসেন রাখালভোগা গ্রামের মৃত আলিম মণ্ডলের ছেলে। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। প্রতিনিধি আব্দুর রহমান জানিয়েছেন, শুক্রবার রাতে উপজেলার শিশুতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জীবননগর থেকে মহেশপুরের দিকে আসা প্রাইভেট কারটি শিশুতলা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকানে ধাক্কা দেয়। এতে দোকানটি ভেঙে ঘটনাস্থলেই ইব্রাহিম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাখালভোগা গ্রামের বাবুল মণ্ডল, ফতেপুর গ্রামের শহীদুল ইসলাম ও কদমতলা গ্রামের নাসির উদ্দিন আহত হয়েছেন। যশোর অভয়নগরের নোয়াপাড়া শঙ্কর পাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের মাঠে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সভাপতিত্বে ও হারুনার রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল হোসেন। প্রধান আলোচক ছিলেন নোয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ রবিউল হাসান। যশোরে বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়ের স্মরণ সভা হয়েছে। আজ সকালে শহীদ সুধীর ঘোষ পূজা মন্দির প্রাঙ্গণে শুভার্থী বৃন্দের উদ্যোগে এই স্মরণ সভা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় এই স্মরণ অনুষ্ঠান। দেবব্রত ঘোষের সভাপতিত্বে স্মৃতিচারণ করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরামুদ্দৌলা, আইনজীবী শহীদ আনোয়ার, রোটারিয়ান চিন্ময় সাহা, যশোর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সভাপতি আইনজীবী দেবাশিস দাস, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, যশোর কলেজের সাবেক অধ্যক্ষ মুস্তাক হোসেন সিম্বা, ব্যবসায়ী কাশেদুজ্জামান সেলিম, যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি প্রদীপ ঘোষ, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মাসুম, পরিবারের সদস্য অনন্যা লাবণী রায় সহ অন্যরা। স্মৃতিচারণমূলক আলোচনা শেষে সমবেত প্রার্থনা হয়। প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন আরতি চক্রবর্তী, সঞ্চালনা করেন যশোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।